চলুন আজকে বাংলাদেশের ভূমি আইনের একেবারে ভেতরে প্রবেশ করা যাক। আমরা বিশেষভাবে আলোচনা করব ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনটি নিয়ে। এটা কিন্তু আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনার ইতিহাসে একটা বিশাল মাইল ফলক। আমাদের এই পুরো আলোচনার ভিত্তি কিন্তু সরকারি গ্যাজেট, মানে এই আইনের প্রত্যেকটা শব্দ যেখান থেকে অফিসিয়ালি স্বীকৃতি পেয়েছে। এটাই সেই মূল দলিল যা আইনটাকে কার্যকর করে। আর এই দেখুন সেই ঐতিহাসিক দলিলটা ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, যা ভূমি সংস্কারের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। তো এই আইনটা আসলে কি নিয়ে? সহজ কথায় এর মূল লক্ষ্যটা ছিল এক কথায় যুগান্তকারী, মানে শত শত বছর ধরে চলে আসা যে জমিদারি প্রথা সেটাকে একেবারে ভেঙে দেওয়া। আর এর মাধ্যমে সরকার আর যারা সরাসরি মাঠে চাষবাস করছেন তাদের মধ্যে একটা সরাসরি সম্পর্ক তৈরি করা। দেখুন, আইনটা কিন্তু বেশ বড়, তাই এটাকে সহজে বোঝার জন্য আমরা পুরো বিষয়টাকে ৫টা মূল ভাগে ভাগ করে দেখব, ঠিক যেন একটা বিল্ডিং বানানোর আগে তার ব্লুপ্রিন্টটা দেখে নেওয়ার মতো। আচ্ছা, তাহলে প্রথমেই এর ভিত্তিটা নিয়ে কথা বলা যাক। এই আইনটা ঠিক কী উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল? এই আইনের লক্ষ্যগুলো কিন্তু ছিল খুবই সুদূরপ্রসারী। সবচেয়ে বড় ব্যাপার হল এটা জমিদার বা তালুকদারের মতো মধ্যস্বত্বভোগীদের সিস্টেম থেকে সরিয়ে দিয়েছে। ফলে ভূমি ব্যবস্থাটা অনেক সহজ হয়ে যায় এবং রাষ্ট্রই হয়ে ওঠে জমির চূড়ান্ত মালিক। এটা সত্যি একটা বিশাল পরিবর্তন ছিল। যে কোনো আইন বুঝতে গেলে তার ভাষাটা বোঝা খুব জরুরি। চলুন এই আইনের কিছু একদম বেসিক বা মৌলিক সংজ্ঞা দেখে নেওয়া যাক। এই যে জোত বা হোল্ডিং শব্দটা, এটা আসলে কি ভাবুন তো। এটা হলো জমির মালিকানার একেবারে বেসিক ইউনিট, মানে প্রত্যেকটা জমির জন্য যেন একটা আলাদা ফাইল, যেখানে ওই জমি সংক্রান্ত সব তথ্য রেকর্ড করা থাকে। আইনটা কিন্তু প্রজা বা টেনেন্টের সংজ্ঞা খুব পরিষ্কার করে দিয়েছে। সোজা কথায়, যিনি অন্যের অধীনে জমি ব্যবহার করেন এবং তার জন্য খাজনা দিতে বাধ্য থাকেন, তিনিই প্রজা। আর খাজনা হলো সেই টাকা বা জিনিস যা একজন প্রজা আইন মেনে তার জমির মালিককে দেন। এটা টাকাও হতে পারে, আবার ফসল বা অন্য কিছুও হতে পারে। আইনটা যেহেতু বেশ বড় আর জটিল, তাই এর গঠনটা সহজে বোঝার জন্য চলুন এর মূল অধ্যায়গুলোর দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখুন, পুরো আইনটা কয়েকটা প্রধান পর্বে ভাগ করা। প্রত্যেকটা পর্ব এক একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কাজ করে, একদম প্রাথমিক সংজ্ঞা থেকে শুরু করে জমি অধিগ্রহণ, রেকর্ড তৈরি, এমনকি খাজনা আদায়ের মতো জটিল প্রক্রিয়া পর্যন্ত সবকিছুই এখানে আছে। এবার আসা যাক আইনটার একদম হার্ট বা কেন্দ্রে, রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব। এই দুটো ধারণাই কিন্তু পুরো আইনটার মূল ভিত্তি। এই স্লাইডটা এক কথায় আইনটার মূল দর্শনটা তুলে ধরে। মানে একদিকে রাষ্ট্রকে ক্ষমতা দেওয়া হচ্ছে জমির একমাত্র মালিক হওয়ার, আবার অন্যদিকে যারা প্রজা তাদের অধিকারগুলো সুরক্ষিত করা হচ্ছে। আইনটা আসলে এই দুটোর মধ্যে একটা ভারসাম্য আনার চেষ্টা করেছে। সবশেষে একটা প্রশ্ন আসে, এই আইনটা সময়ের সাথে সাথে নিজেকে প্রাসঙ্গিক রাখে কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে সরকারকে দেওয়া ক্ষমতার মধ্যে। এ ধারাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এখানে বলা হচ্ছে সরকার চাইলে নতুন নিয়মকানুন তৈরি করতে পারবে। এর মানে কি? এর মানে হলো আইনটা যাতে সময়ের সাথে অচল হয়ে না যায় সেটার ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ সরকারকে প্রত্যেকটা ছোটখাটো পরিবর্তনের জন্য নতুন করে আইন পাস করতে হবে না। তারা প্রয়োজন মতো বিজ্ঞপ্তি বা নতুন পদ্ধতি জারি করে ভূমি রেকর্ড, মূল্যায়ন বা বিরোধ নিষ্পত্তির মতো বিষয়গুলো ম্যানেজ করতে পারে। এভাবে আইনটা কার্যকর থাকে। আর আলোচনা শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। একটা রাষ্ট্র একদিকে জমি অধিগ্রহণের মতো বিশাল ক্ষমতা রাখে, আবার অন্যদিকে নাগরিকদের সম্পত্তির মৌলিক অধিকারও আছে। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা হয় কিভাবে? এই প্রশ্নটা শুধু এই আইনের ক্ষেত্রেই নয়, বরং সারা বিশ্বেই ভূমি ব্যবস্থাপনার একটা মূল আলোচনার বিষয়।